সকাল সকাল দেওয়ান বাড়িতে হই হুল্লোড়। বাড়ির ভিতরে ধোয়া মোছা গোছগাছে ব্যস্ত গিন্নিরা। না হলো অনুষ্ঠান, তাই বলে বাড়ির ভিতরটা একটু সাজাবে না, একটু আলো থাকবে না, তাই হয়? নিশি নুরি সকাল থেকে বায়না করছিল হালকা করে হলুদের আয়োজন করতে। চায় তারা ছাদে, কিন্তু ঈশান কিছুতেই রাজি নয়। তিতিরের মেহেন্দি পরার ইচ্ছাটাতেও তাই সে এক প্রকার রাগ করেই মাটি চাপা দিয়েছে। যাকে বিয়ে করছে সে এত রসকসীন হলে কি দরকার বউয়ের আগ বাড়িয়ে এত কথা শোনার। শেষবারের মতো আজকেও একবার রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সে। ফলাফল সেই শূন্যই। মিনুটাকে জানিয়েছে বিয়ের কথা, মেয়েটা খুশির চোটে কান্নাকাটি করে একেকার। নেহাত এত দূরের রাস্তা, আর কালই বিয়ে, তাই হুট করে কিছুতেই আসতে পারল না মেয়েটা। বাড়ির সবাই কোনো না কোনো কাজে ভীষণ ব্যস্ত। রাহেলা দেওয়ান অনিমা আর ঋতুকে আসতে বলেছে। বিকেলের দিকে একবার শহরে যাবেন তিতিরের জন্য গহনা আনতে। যদিও ছেলের বউয়ের জন্য তিনি আগেই বানিয়ে রেখেছিলেন, তারপরেও ঈশানের জন্য আংটি কিনবেন, আর তিতিরের জন্য লেটেস্ট মডেলের কিছু জুয়েলারি নেবেন, আর বেনারসি আর কিছু শাড়ি তো আছেই। নিয়াজ, সাজিদ, নাইমকে রাতেই চলে আসতে বলা হয়েছিল, তবে ওরা কাল সকাল সকাল আসবে বলে জানিয়েছে। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে ভাবলেশীন যে সে হলো স্বয়ং বিয়ের বর। তার মধ্যে বিয়ের কোনো ভাবান্তর দেখতে পাওয়া যাচ্ছে না। ব্রেকফাস্ট করে তিতিরের কোলে এসে শুয়ে আছে, মাথাটা যন্ত্রণা করছে। নিশি নুরি দুজনেই ভার্সিটি গিয়েছে, আসার সময় বোধহয় ওখান থেকেই একবার শপিং এও যাবে। তাকে বিকেলে নয়ন ভাইয়ের নিয়ে বের হওয়ার কথা শপিং এর জন্য। তিতির নিজেও কেন যেন আগ্রহ পাচ্ছে না কিছুতে, হয়তো ঈশানের এমন অনাগ্রহী ভাবের জন্য। তিতির চুল ছাড়িয়ে বিছানায় শুয়ে আছে, বিছানা ছেড়ে মেঝেতে এলোমেলো ভঙ্গিতে আছড়ে আছে লম্বা চুলগুলো। ঘাড় বাঁকিয়ে তাকালো খোলা দরজাটার দিকে। তার ঘুম ঘুম পাচ্ছে। টমাটা যাওয়ার সময় দরজাটা হা করে খুলে রেখে গিয়েছে। এখন আর মোটেও উঠে দরজা বন্ধ করতে ইচ্ছে করছে না। আলসেমি ভঙ্গিতে উপুর হয়ে শুলো, দু হাত ভাঁজ করে থুতনি ঠেকিয়ে তাকালো বারান্দার দিকে। খাঁচায় তার পাখিটাও উদাস হয়ে বসে আছে। আজকে কেমন একটা ঝিমিয়ে আছে, মোটেই ছটফট করছে না। তারও বোধহয় তিতিরের মতো মনটা খারাপ। বারান্দায় হলুদ ফুলওয়ালা সফেদ পর্দাখানা বসন্তের বাতাসে উড়াউড়ি করছে। তিতির এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। কালকের পর থেকে জীবনের অনেক কিছুই পাল্টে যাবে। পাল্টে যাবে তার পরিচয়। রেহনুমা হেলাল তিতির থেকে রেহনুমা আরশাদ, তিতির বাবার পরিচয় থেকে স্বামী। স্বামী শব্দটা মাথায় আসতেই ধকধক করে উঠল বুকের ভেতরটা। কখনো কি সে ভেবেছিল এমন হুট করে জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে তার? ঈশান ভাই তার স্বামী হবে, কল্পনায় এনেছিল সে? না, কখনো আনেনি। কালকের পর থেকে বড় মামনি, তার শাশুড়ি, বড় মামা, শ্বশুর সম্পর্কগুলো অন্যরকম লাগবে না? সোজা হয়ে শুয়ে কোলবালিশটা বুকে জড়িয়ে ধরল সে। আজ মা বাবার কথা মনে পড়ছে খুব। দারুণ কান্না পাচ্ছে তার। গায়ে পারফিউমটা মেখে হাতে ঘড়িটা পরে নিল ঈশান। মানিব্যাগটা গুজলো পকেটে। ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে চুলে জেলটা লাগিয়ে দু হাতে চুল সেট করে নিল। গায়ে সফেদ শার্ট আর কালো প্যান্ট। সাজিদটা কলের ওপর কল করে যাচ্ছে, বিয়ের নাকি টিপস দেবে। ঈশান মহা বিরক্ত। ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিবাহিত কাপল থাকলে এই এক সমস্যা, উঠতে বসতে তারা বিবাহ সম্পর্কিত উপদেশ দিতে থাকবে। তবে এটা মনে করার একদম কোনো কারণ নেই যে এখন ঈশান আরশাদ দেওয়ান সেই টিপস গ্রহণ করতে ছুটে যাচ্ছে। তার এইসবে টিপস তোরাই লাগবে, না গেলে ছেলেগুলো কল করে জ্বালিয়ে মারবে। ঈশান দরজা আটকে বের হলো নিজের ঘর থেকে। ডুপ্লেক্স বাড়িটার দক্ষিণ পাশে 4টা বেডরুম, একটা ঈশান আর একটা তিতিরের, বাকি দুটো গেস্ট রুম। আপাতত বন্ধ পড়ে আছে। তিতিরের রুম পার হতে গিয়ে পা থমকে গেল ঈশানের। দরজা খোলা, বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তিতির। মাথা রূপাঞ্জলের চুলগুলো বিছানা। মেঝে জুড়ে সমানে রাজত্ব করছে পরনের শর্ট টপ আর পালাজো, দুটোই বিপজ্জনকভাবে ওপরে উঠে আছে। ঈশান বিরক্ত হলো। না আসলো এ সময় এদিকে কেউ, তবুও এমন দরজা স্টানে খুলে ঘুমাতে হবে। মেয়েটার আক্কেল কবে হবে? নয়নটা একরাশ তিতিরের খোঁজ করে ঘরে এসে এমন অবস্থায় দেখলে নিশ্চিত
সুন্দর করে ঢেকে দিয়ে যাবে। সেদিন যেমনটা দেখেছিল সে তিতিরের বিষয়ে খুব সাবলীল। বিষয়টা আজকাল ঈশানের পছন্দ হচ্ছে না, একদম না। মানুক আর না মানুক, আজ বাদে কাল তিতিরের বউ হবে। সেই হিসেবে নয়ন তার দেবর ভাই তো আগে থেকেই। তার উপর নয়নের চোখে তিতিরের জন্য অন্যরকম অনুভূতির দেখা ঈশান টের পেয়েছে। সে নিজেও পুরুষ মানুষ, অন্য একটা পুরুষের দৃষ্টিতে কি আছে সে বুঝবে না। ঈশান চোখ মুখ শক্ত করে ধীর পায়ে ভিতরে ঢুকলো। ওড়নাটা পাশে রাখা, ফ্যান চলছে, বারান্দার দরজাও খোলা। হু হু করে ঠান্ডা বাতাস আসছে বাইরে থেকে। ফ্যানটা ফুল স্পিডে দেয়া। ঠান্ডা লাগছে তিতিরের, বোঝা যাচ্ছে। ঈশান তাকিয়ে রইল মুখের দিকে। চোখ মুখ কেমন একটা কুচকাচ্ছে ঘুমের ঘোরে। স্বপ্ন দেখছে কিছু একটা। ঠোঁট নাড়ছে, কথা বলতে চাচ্ছে। সামনের ছোট্ট চুলগুলো মুখ ছেয়ে যাচ্ছে বারবার। ঈশান গায়ের চাদরটা টেনে দিল, এগিয়ে গিয়ে ফ্যান অফ করলো। বারান্দার থাইটা খানিক টেনে দিল, তবে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো না তিতিরের। হঠাৎ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে দেখা গেল। ঘুমের মধ্যেই ঠোঁট উল্টাচ্ছে, চোখের পাতা ক্রমশ নড়ছে। ঈশান কপাল কুঁচকে তাকিয়ে রইল, এবার ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। ঈশান হতচকিত হলো, হাত এদিক ওদিক করছে, কিছু একটা খুঁজছে হয়তো, ফোপানো থামছে না। ঈশান কি করবে বুঝতে পারল না। ডাকবে কি না, থাক। তবে সে চিন্তা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। তিতিরের কান্না থামছে না, খানিক ইতস্তত আলতো হাতে ধাক্কা দিল। কারোর উপস্থিতি পেয়ে ঘুমের ঘোরেই বোধহয় খানিকটা স্বস্তি পেল সে। ভয়ের কিছু স্বপ্ন দেখেছিল হয়তো। মুখটা হাসি হাসি হয়ে গেল। পাশে পাওয়ার ভয় কেটে গেছে হয়তো। ঈশানের হাতটা শক্ত করে চেপে ধরতে চাইলো, তবে ঈশান সরিয়ে নিল। ঘুমের ঘোরে শব্দ করে উঠল। হাতটা না পাওয়ার আবেদনময়ী শোনাচ্ছে সে কণ্ঠস্বর। ঈশানের বুকটা ধকধক করে উঠছে। আর দাঁড়ালো না সে এখানে। দরজা ভেজিয়ে চলে গেল সেখান থেকে। ঈশান বাইক সাইড করে এসে বসলো ক্যাফেতে। সাজিদ আর নাইমও বসে আছে। জানালে নিয়াজ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। অনিমা আর ঋতুকে না দেখে দুই ভ্রু তুলে প্রশ্ন করলো সাজিদকে, অনি আর ঋতু কই? সাজিদ উদাস হয়ে কফিতে চুমুক দিচ্ছিল। নিয়াজ ঢুকলো ক্যাফেতে, সাথে অনিমা আর ঋতু। ঈশানকে দেখে চুপসে গেল তাদের মুখটা। তবে যথাসম্ভব স্বাভাবিক করে এসে বসলো পরপর চেয়ারে। ওড়নায় মুখের ঘাম মুছল অনিমা। কোথায় গিয়েছিলি, এত ঘেমেছিস? অনিমা পানির গ্লাস হাতে তুলে নিল, এক ঢোক খেলো, ধীর গলায় বলল, শহরে। তিনজনই। অনিমা মাথা ঝাঁকালো। প্রায় সাথে সাথে ফোন বেজে উঠল ঈশানের। ঈশান পকেট থেকে ফোন বের করে চোখ মুখ কুঁচকে ফেলল। রুষার কল। অনিমারা সবাই তাকিয়েই ছিল। ঈশান ফোন কাট করে দেখালো। মুহূর্তের মধ্যে একে অপরকে পরখ করল সবাই, যেন জানতো এটাই হবে। ফোনটা না ধরলে হয় না। ঋতুর কথায় তাকালো ঈশান। কেন? কাল তোর বিয়ে, ঈশান আর প্রাক্তনের সাথে কথা বলার মানে হয়? ঈশান অবাক হলো। ও আমার প্রাক্তন কম, বন্ধু বেশি। তোরা সেটা জানিস? ঈশান ফোনটা ধরলো, মুহূর্তের মুখের ভঙ্গি পরিবর্তন হলো তার। ফোন রেখে কড়া চোখে তাকালো সবার দিকে। রুসার অ্যাক্সিডেন্ট হয়েছে, জানাসনি কেন তোরা আমাকে? নিয়াজ, অনিমা কেউ কিচ্ছু বলল না। কাম অন গাইস, তোরা দেখতে গেছিলি ওকে, অথচ জানাসনি কেন আমাকে? জানালে কি করতি? দেখতে যেতি? কি দরকার? যাবি, কালকের বিয়েটা হয়ে যাক, তিতিরকে নিয়ে যাস। ঈশান বিরক্ত হলো নিয়াজের কথায়। এভাবে বলছে কেন এরা? তিতিরকে নিয়ে যেতে হবে কেন? অসুস্থ মানুষকে দেখতে যেতে। অনিমা থামিয়ে দিল ঈশানকে। ঈশান, তিতির জানে তোর আর রুষার সম্পর্কে? নো। জানাসনি কেন? প্রয়োজন বোধ করিনি। তোর মনে হয় না তোর জানানো উচিত ছিল? নো। তুই কি বিয়েটা মন থেকে করছিস না? করছি না তো। সবার চোখ মুখ কুঁচকে গেল, ভাঁজ পড়ল কপালে। ঈশান, তোকে এর আগেও বলেছি, রুষার থেকে তুই এখন দূরে থাক। অন্য একজনের সাথে নিজের জীবন জড়াবি কাল থেকে। মেয়েটা কষ্ট পাবে জানলে। তাছাড়া রুষা তোকে স্বইচ্ছাতে ছেড়ে গেছে। আর তার থেকেও কথা, তুইও ওকে কখনো ভালোবাসতি না। তাহলে তিতিরকে মন থেকে না মানার কারণ কি? ঈশান জবাব দেয় না। মাথার ভিতর নানান কিছু ঘুরতে থাকে তার। উঠে দাঁড়ায়। আমি রুষাকে দেখতে যাচ্ছি। অনিমা দ্রুত উঠে দাঁড়ায় ঈশানকে আটকাতে। ও সুস্থ, মাইনর ইনজুরি, অল রাইট। আমরা দেখে এসেছি তো নাকি?
আমার সাথেও মিট করতে চাইছে। হোয়াই ইউ প্রিটেন্ড ইয়োরসেলফ অ্যাজ আ রেড ফ্ল্যাগ? অনিমার দিকে নির্বিকার চোখে তাকালো ঈশান। ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে তার অসুস্থতার কথা জানতে পেরে সেখানে গেলে তাকে রেড ফ্ল্যাগ বলে। সবাই হতাশ হচ্ছে, তারা ঈশানকে না খুলে সবটা বলতে পারছে আর না তো ঈশানকে বোঝাতে পারছে। অনিমা বিরক্ত হয়ে বসে পড়ে চেয়ারে। রাগে মুখ চোখ লাল দেখাচ্ছে। আসার সময় বারবার রুষাকে বলে এসেছিল ঈশানকে যেন কোনোভাবে আর বিরক্ত না করে, ঝামেলা না করে। মেয়েটা সেই ফোন দিয়েও নাটক শুরু করেছে। ইচ্ছে তো হচ্ছে সব সত্যি ঈশানকে বলে দিতে, কিন্তু তাতে হিতে বিপরীতই হবে। ঈশান থামে না, বেরিয়ে যায় বাইক নিয়ে। আটকাতে সত্যিটা বললেই হতো। বলতে দিলি না কেন? নিয়াজের কথায় অনিমা মাথা নাড়ে। ঈশানের রাগ জানিস, খুন হবে মেয়েটা। এখন যদি ঝামেলা করে বিয়েটা। ঋতু মাথা নাড়ে। আমার মনে হয় না ঈশান বিয়েটা ভাঙতে পারবে, দ্বিধা দেবে না। বিয়ে না ভাঙলো এমনি কোনো কারণে তিতিরকে নিয়ে ঈশানের সমস্যা। বিয়ে হলেও ওকে মেনে নেবে তার কি গ্যারান্টি? নাইমের কথাটা ফেলনা না, যথেষ্ট যুক্তি আছে। আজকে দেখবে রুষা কোনো ঝামেলা করে নাকি। দরকার হলে ঈশানকে সবটা জানাতে বাধ্য হবে তারা। ঘড়ির কাঁটায় রাত্রি 10:30। তিতির সহ বাড়ির সবাই সোফায় বসে আছে। কালকের জন্য নিশি, নুরি আর বাড়ির 3 গিন্নি মিলে টুকটাক শপিং করে নিয়ে এসেছে। সেগুলো খুলে দেখানো হচ্ছে। ঈশান মিনিট 20 হলো বাড়িতে এসেছে। সেই যে সকালে বেরিয়েছিল, সারাদিন আর কোনো খোঁজ খবর নেই। তিতিরের জন্য লাল টুকটুকে একটা শাড়ি কেনা হয়েছে। ঈশানকে দেখানোর জন্য সবাই অপেক্ষা করছে। ঈশান সেই যে ওপরে গেল আর নামছেই না। রায়লা দেওয়ান ঠেলা দিলেন তিতিরকে। ঈশানকে ডেকে আনতো মা, যা। তিতির চোখ বড় বড় করে তাকালো। আমি পারবো না। সবে বাইরে থেকে এসেছেন, আমাকে ধমক দেবেন, এখন ডাকাডাকি করলে? সবাই হেসে ফেললেন তিতিরের কথায়। কাল থেকে তুই ওকে ধমকাবি, আর আজ এত ভয় পেলে চলে? যা। সবার এক প্রকার জোরাজুরিতে অনিচ্ছে সত্ত্বেও উঠে গেল তিতির। সময় নিয়ে হেঁটে এসে দাঁড়ালো ঈশানের রুমের সামনে। দরজায় নক করার জন্য ধাক্কা দিতেই স্টানে খুলে গেল দরজাটা। মাথা ঢুকিয়ে উকি দিল। ঘরে কাউকে দেখা যাচ্ছে না। ইতস্তত করেও ঢুকে পড়ল ঘরে। ঘরে কেউ নেই। বাথরুম থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। তার মানে বাথরুমে কি করবে? অপেক্ষা করবে? নাকি নিচে গিয়ে বলবে অপেক্ষা করেও পায়নি? চলে যেতে উদ্যত হতেই বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো ঈশান। তিতির চমকে তাকালো। সারা শরীরে পানি চিকচিক করছে। মাথার ভেজা চুল থেকে মুক্ত দানার মতো পানির ফোঁটা টপ টপ করে পড়ছে। শুধু একটা তোয়ালে কোমরে পেঁচানো। জিম করা সুঠাম পেশিবহুল শরীর দৃশ্যমান হলো তিতিরের সামনে। পেটের ওপরের কারুকার্য ফুটে আছে। দু হাতে ফট করে মুখ চেপে ধরল তিতির। বড় অসময়ে এসে পড়েছে সে। ইম্বারেসিং ব্যাপার ঘটে শুধু তার সাথেই। ঈশান হুট করে তার ঘরে কাউকে আশা করেনি। তার ঘরে হুটহাট কারোর আসার পারমিশনও নেই। তার মধ্যে এই মেয়ে সাহস করবে এটা তো কল্পনাও করতে পারেনি। রাগী চোখে এগিয়ে এসে দাঁড়ালো তিতিরের সামনে। চোখ বন্ধ অবস্থাতেই ঈশানের অস্তিত্ব তার একদম সামনে টের পেল তিতির। শরীর থেকে করা বডি ওয়াশ আর আফটার সেভ এর ঘ্রাণ ভেসে আসছে। নক না করে ঘরে ঢুকেছিস কেন বেয়াদব? ম্যানার্স নেই? তিতির আহত হলো এমন গলায় কথা বলায়। হাত সরা মুখের ওপর থেকে। আপনি জামা কাপড় পরেছেন? তুই হাত সরা। ঈশানের গমগমে গলায় ধমকে কেঁপে উঠল তিতির। কাঁপা কাঁপা হাত দুটো সরিয়ে তাকালো। ফট করে অন্যদিকে চোখ সরিয়ে দিল। জামা কাপড় পরেনি এখনো? কি সমস্যা? কাপড় পরছেন না কেন? আমার ঘর, আমি যেমন খুশি তেমন থাকবো, তোর সমস্যা কোথায়? তিতির ঘুরে দাঁড়ালো। তেরা লোকটার সাথে কথাই পারবে না সে। আপনারই ঘর, তবুও পড়ুন প্লিজ। না বলে ঢুকেছিস কেন? মহা সমস্যা তো। ভিতরে আপনি থাকলে তবে তো ডাকবো। ডেকেছিলাম, আপনি ছিলেন না। বাইরে দাঁড়িয়ে থাকতি। মগের মুল্লুক পেয়েছে অসহ্য। ঈশান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এমন চোরের মতো এদিক সেদিক চোখ ফেরাচ্ছে মেয়েটা। আপনাকে নিচে ডাকছে, আসুন। তিথির পা বাড়াতেই ওড়নায় টান পড়লো। ঈশান হ্যাচকা টানে পেছনে নিয়ে আসলো। তিতিরের গলা শুকিয়ে এলো। ঈশান এগিয়ে গিয়ে দরজায় ছিটকিনি আটকে দিল। তিতির চোখ বড় করে ফেললো। দরজা আটকালেন কেন? আমি বেরোবো তো, আপনি জামা কাপড় পরে আসুন। দাঁড়া এখানে, সোজা তাকা আমার দিকে। অসম্ভব। সম্ভব কর, তাকা। পারবো না আমি। পারবি না কেন? নাচতে নাচতে তো বিয়ে করেছিস। শরীর দেখতে বা দেখাতে সমস্যা হবে কেন?
তিতিরের হাত পা কাঁপছে রীতিমতো। এ কি ধরনের কথাবার্তা? আমি তো ঘুমাইও এভাবে। তখন কি করবি? তিতিরের কান্না পাচ্ছে এখন। ঈশান ওর ওড়নাটা এখনো ছাড়েনি। না হলে দিত এক ছুট। কাল থেকে আমিও এ ঘরে যখন থাকবো জামা কাপড় পরে ঘুমাবেন দয়া করে। জামা কাপড় পরে ঘুমানোর আমার অভ্যাস নেই। তোর জন্য আমি আমার অভ্যাস পাল্টাতে পারবো না। তিতিরের মেজাজ খারাপ হলো। ঠোঁট কাটা লোক একটা। এ কি কথা? একটু তো লজ্জা করুন। এককালে তো বোন লাগতাম আমি নাকি? এখন অবধি বোনই বউ হয়নি। ঈশানের মধ্যে তিতিরের কথায় লজ্জার উদয় হতে দেখা গেল না। যদিও বরং আরেকটু এগিয়ে দাঁড়ালো। তিতির দু পা পিছিয়ে দাঁড়ালো। ঈশান মাথা নিচু করলো। ফিসফিসিয়ে বলে উঠল, সে পাট চুকিয়েই তো বিয়েটা করছি। অভ্যাস করে নে এবার দেখার। তিতির টানাটানি করলো ওড়নাটা ঈশানের হাত থেকে ছাড়ানোর। ঈশান ছাড়লো না। তিতির দাঁতে দাঁত চেপে ধরলো। খোদার দোয়ায় তো বানিয়েছেন শরীর একখানা। ভালো কথা সেটা। তা এত দেখানোর কি আছে? শরীর বানিয়েছি কষ্ট করে দেখাবো না? তো এক কাজ করুন, মোড়ের ধারে বিশাল একটা পোস্টার টাঙিয়ে দিন, দেখুক লোকে। ঈশান হাতে ওড়নাটা পেঁচিয়ে ফেললো বেশ খানিকটা। বাঁকা হাসলো। ভুল বলিসনি, করা যায়। দেখ তো কোমরের তোয়ালেটা আরেকটু নিচে নামাতে হবে নাকি। দেখ দেখ। তিতির দু হাতে জাপটে ধরলো নিজের চোখ। লোকটার এক ফোঁটাও লজ্জা নেই। এ লোকের সাথে তার নাকি সংসার করতে হবে। খোদা মাফ করো। আস্তা গাফিরুল্লাহ, প্যান্ট পরুন বলছি, অসভ্য লোক। তখন তো হাঁ করে ঠিকই দেখছিলি। তিতির অবাক হলো। সে কখন দেখছিল হাঁ করে? উল্টো নিজেই তো আরো দেখানোর জন্য মরিয়া হয়ে আছে। আবার তাকে দোষ দেওয়া হচ্ছে। চোখ বন্ধ করে ধাক্কা দিতে গেল ঈশানকে। ঈশান ডান হাতে চেপে ধরল তিতিরের দু হাত। তিতির ছটফট করতে লাগলো ছাড়ানোর জন্য। আপনার চোখে নেবা হয়েছে? সরুন তো, মহা পাপ করে ফেলেছি এ ঘরে এসে। অসহ্য। ঈশান হাত ছাড়ল না। উল্টো আরো শক্ত করে চেপে ধরলো হাতটা। তিতির ব্যথায় নীল হয়ে গেল। চোখে পানি জমে এসেছে। তাকাচ্ছে না এখনো। ঈশান তাকিয়ে দেখলো তাকে। ঠোঁট উল্টাচ্ছে। তিরতির করে কাঁপছে ঠোঁট আর চোখের পাতা। নাক ফুলাচ্ছে। নাক টানলো দুইবার। কান্না আটকানোর চেষ্টা আর কি। ঈশান বাঁকা হাসলো। বিয়ে নাকি এ মেয়ে স্বইচ্ছাই করছে। নাচতে নাচতে রাজি হয়েছে। আবার বড় মুখ করে বলে তাকেই বিয়ে করতে চায়। অথচ এতটুকুতেই এমন মুখ লুকিয়ে আছে। তোকে চোখ খুলতে বলছি। আমাকে ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা দিয়েছি? দিচ্ছেন না? এটাকে ব্যথা বলে? আপনার মতো হাতি বুঝবে কিভাবে? ছাড়ুন, লাগছে, হাত ভেঙে যাবে। এটাকে তো ব্যথা বলে না। না বললো তবুও ছাড়ুন। তুই চোখ না খোলা অবধি ছাড়বো না। চোখ খুলবি, আমার মাথা থেকে পা অবধি চোখ বুলাবি, তারপর ভেবে দেখবো ছাড়বো কিনা। জামা কাপড় পরুন, তাকাচ্ছি। জামা কাপড় পরলে দেখবি কি? দেখতে আমি চাচ্ছি না। চাচ্ছিস না মানে বিয়ে করছিস কেন তাহলে? কি দেখতে? আপনার রূপ। আহ ছাড়ুন, বলছি তো ব্যথা পাচ্ছি। সাউন্ড টোনটা সুন্দর। আবার কর্ত। তিতিরের শরীর শিরশির করে উঠল। ঈশান ঘেঁষে দাঁড়িয়ে আছে। কাঁদো কাঁদো গলায় বলল, কি সমস্যা আপনার? ছাড়ছেন না কেন আমাকে? আর নক না করে ঢুকবো না, সত্যি খুব ব্যথা লাগছে। কয়েক সেকেন্ডের মধ্যে ঈশানের ঠোঁট নিজের কানের কাছে অনুভূত করলো। গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তিতিরকে। কেঁপে উঠছে শরীর। শিথিল হয়ে আসছে। ঈশান হাসকি স্বরে বলল, এর থেকেও বেশি ব্যথা বিয়েতে। বিয়ের জন্য নাচছিস কেন তাহলে? কি সব বলছে লোকটা? তিতিরের মাথা ঘোরাচ্ছে। একে তো হাতের ব্যথা, তারপর লোকটা একেবারে গায়ের উপর এসে এভাবে কথা বলছে। করবো না বিয়ে, ছাড়ুন না ভাইয়া। কাটা গায়ে নুনের ছিটা লাগালো ঈশানের। হঠাৎ হাতের মোচড়টায় শব্দ করে কেঁদে ফেলল তিতির। পিছন দিয়ে ধাক্কা অনুভব করলো। পিছিয়ে গেল। পড়তে গিয়েও পড়লো না। বের হ তাড়াতাড়ি, আবার কিছু করে বসার আগে। আর এখন থেকে জামার গলা ছোট করে দিতে বলবি দর্জিকে। দরজার দিকে বাড়ানো পাটা থমকে গেল তিতিরের। আজকেও সেই জামাটা। এর আগেও একদিনই জামাটার কথাই বলেছিল ঈশান। ইস কি লজ্জা। তিতির ঝট করে ঘুরে দরজায় ছিটকানি খোলার জন্য হাত বাড়ালো। আরেক সমস্যা হলো, নাগাল পাচ্ছে না তো। দরজায় কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল সে। কপালটাই তো তার খারাপ। বাড়ির মানুষ
তার সাথে পুরুষ মানুষ ভেবে একটা বাঘকে বিয়ে দিচ্ছে। সেও অবশ্য স্বইচ্ছায় বাঘের মুখে পড়তে চাচ্ছে, কিন্তু হুটহাট এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার মানে কি? বিয়েটা হয়নি, একটু সময় লাগবে না মানাতে? দুবার লাফালো, কিছুতেই নাগাল পেল না। ঈশান দেখছে মেয়েটার বাচ্চামো লাফাচ্ছে দরজা খোলার জন্য। ছোটবেলায় তোর মামারা হরলিক্স খাওয়াতো দেখতাম, গ্লাসে গ্লাসে সকাল বিকাল গিলতি। যখনই সামনে পড়তি দেখতাম হাতের তালুতে নিয়ে চেটে চেটে হরলিক্স খাচ্ছিস। কি লাভ হতো তাতে? সামান্য এই দরজাটাই খুলতে পারছিস না, লস। তোর পিছনে হরলিক্সের টাকা খরচ করা লস। 1 ইঞ্চিও পারিসনি ওতে। আর তোকে ঝোলাচ্ছে আমার গলায়। ঝোলাচ্ছে শব্দটা শুনে তো কেঁদে কেঁদে অস্থির হয়েছিলি। ভেবে দেখ, ভুল বলিনি। আমার সামনে তুই কতটুকুনি আমার গলা জড়িয়ে ধরলো, আমি সোজা হলে তুই কিন্তু ঝুলেই থাকবি। ফালতু লোক, উঠতে বসতে সব বিষয়ে তেরা আর খোঁচা মারা কথা। ছোটবেলা গুঁড়া দুধ হরলিক্স এর গুঁড়াকে না চেটে চেটে খেয়েছে। এই লোক আবার সে কথা মনে রেখে ঘটা করে পিন মেরে মেরে শোনাচ্ছে। অসহ্য লোক। তিতির মুখ বাঁকালো, দাঁতে দাঁত পিষলো। হরলিক্সের ডেট এক্সপায়ার ছিল বোধহয়। তাহলে যে পরিমাণ গিলতি এতদিনে উপরে চলে যেতি। আপনি অস্বাভাবিক লম্বা, তাই আমাকে খাটো লাগে। নিজেকে আয়নায় দেখেছিস একটা টেডির সমান? তিতিরের ইচ্ছে হচ্ছে গলাটা টিপে ধরতে, কিন্তু দরজা এখনো খুলতে পারেনি। এর আগেই কিছু করলে এ ঘরেই তার কবর হয়ে যাবে। তাই আপাতত গলা টেপার ইচ্ছেটা। গলা টিপে মিনমিনে গলায় বলল, সত্যিই খুব লস হয়েছে মামাদের। আমি চাকরি বাকরি করে বয়াম বয়াম হরলিক্স কিনে দিব মামাদের আবার। এখন অন্তত দরজাটা খুলে দিন না এখন, প্লিজ। এ বাড়িতে আর কেউ হরলিক্স খায় না। আপনার বাচ্চাদের খাওয়াবেন। কি? কাদের আপনার বাচ্চা? তিতির থমকে গেল, কথার প্যাচে কি রেখে কি বলছে। কাল থেকে বিটকেল লোকটার সাথে তার বিয়ে। এই লোকের বাচ্চা মানে তো। ইস কি লজ্জা! তিতিরের মুখটা টমেটোর মতো লাল হয়ে গেল। ঈশান এগিয়ে গেল, তবে দরজা খুলল না। দু হাত রাখলো দরজার ওপর, তিতিরের দুপাশে। তিতির আবার বন্দী হলো সেখানে। সুঠাম ঈশানের সামনে তিতিরকে এতটুকুনি দেখালো। তিতির হাত পা চেপে চুপসে রইল। ঈশান হাত বাড়িয়ে চুলের কাঁকড়াটা খুলে ফেললো। ঝরঝরে চুলগুলো ছড়িয়ে গেল পিঠের ওপর। কোমর ছাড়িয়ে নেমে গেল আরো অনেকটা। দরজার চিটকিনিটা খুলে দিয়ে ফিরে গেল বিছানার কাছে। তিতির 1 সেকেন্ড দাঁড়ালো না আর, দৌড়ে বেরিয়ে এলো। ইস, নিচে সবাই না জানি কি ভাবছে। ডাকতে সে ঘন্টাখানেক নিখোঁজ। যা ভেবেছিল ঘটলো তাই। নিচে নামার সময় টের পেল সবার নজরই তার দিকে। মামারা এখন কেউ নেই, বোধহয় ঘরে গিয়েছেন। রাহেলা আর রিক্তা দেওয়ান খাবার গুছিয়ে ফেলেছেন। তিতির সোফার কাছে এসে বসতেই বাঁকা হেসে ধাক্কা দিল নুরি। এত দেরি হলো সামান্য একটা ডাক দিতে। বড় দুই যা মিটমিটিয়ে হাসছেন দূর থেকে। তিতির স্বাভাবিক থাকার চেষ্টা করলো, অজান্তেই লজ্জা পাচ্ছে সে। শাওয়ার নিচ্ছিল তোমাদের ভাই, অপেক্ষা করছিলাম তাই। আমাদের ভাই? তা আমাদের ভাইটা তোয়ালে এগিয়ে দিতে ডাকেনি, নিয়েই ঢুকেছিল। তাও তো তোয়ালেটা চাওয়ার কথা। তা না হলে এত দেরি হলো? বলেই মুখ চেপে হেসে ফেলল নিশি নুরি তমা। ছোট গিন্নি শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন। নয়ন আহত হলো সেসব কথায় কান না দেওয়ার চেষ্টায়। ফোন কানে উঠে গেল দূরে। তিতিরের নাক কান লাল হয়ে গেছে, গরম বাতাস বেরোচ্ছে কান থেকে। ছোট আপু, কিসব বলছো? সবাই আছে? ও, সবাই আছে তার জন্য বলছিস না? তার মানে কিছু মিছু? ধ্যাত, কিছু না, বললামই তো। আমি অপেক্ষা করছিলাম জাস্ট। তাহলে ব্লাশ করছিস কেন এত? আয়না ধরবো? এই না। রায়লা দেওয়ান হাত মুছে এসে বসলেন তিতিরের পাশে। জড়িয়ে ধরলেন তিতিরকে, আলতো থাপ্পড় লাগালেন নুরির বাহুতে। তিতিরও মুখ লুকালো বড় মামুনির বুকে। মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন? আমি শাশুড়ি, এখানে আছি। মেয়েটা বুঝি লজ্জা পায় না? যা বলবি আলাদা ডেকে বলবি। বড় মামুনি তুমিও? সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ঈশান নেমে আসছে। ঈশানকে দেখেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সবাই, যদিও নিশি নুরি ঠোঁট টিপে হাসছেই। ঈশানকে দেখে হাত এগিয়ে পাশে এসে বসতে বললেন রাহেলা দেওয়ান। বস এখানে। ঈশান বসলে মায়ের পাশে। তোকে বলেছিলাম তিতিরের শাড়ি কিনতে যাওয়ার সময় সাথে থাকবি। ফোনেই পেলাম না তোকে, ব্যস্ত ছিলাম মা। তাছাড়া আমি এসবের কি বুঝি? রাহেলা দেওয়ান কথা বাড়ালেন না। হাত বাড়িয়ে তিতিরের জন্য কেনা লাল টকটকে বেনারসিটা বের করলেন।
জড়িয়ে দিলেন তিতিরের গায়ে। দেখ তো তোর বউকে কেমন লাগছে। ঈশান দেখেও দেখলো না জানো। ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ভালো মা, সুন্দর। তুমি কিনেছো, সুন্দরী হবে। রায়লা দেওয়ান হতাশ হলো। তাকালিই তো না। ঈশান সিঁড়ির দিকে হাঁটা দিল। দেখেছি মা, আমার ইম্পর্টেন্ট একটা কল এসেছে। তোমরা কথা বলো। ঈশান অপেক্ষা করলো না আর। আর না তো লাল বেনারসিটা দেখলো একবার। তিতির ছলছল চোখে ঈশানের প্রস্থান দেখলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বেয়াদব মেয়ের ছলনায় পড়ার মানেই হয় না। নয়ন দোতলার করিডোর থেকে অবিরাম তাকিয়ে দেখছে তিতিরকে। কি সুন্দর লাগছে। বেনারসি তো এখনো পরেইনি, শুধু গায়ের ওপর দেওয়া, তাই একদম লাল টুকটুকে বউ লাগছে। দীর্ঘশ্বাস ফেলল সে। বুক জ্বালা করে তিতিরকে দেখলে আজকাল। ছিদ্র হয়ে যেতে চায় প্রাণটা। তবে সব অনুভূতি কি কবর দেবে সে? ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া রীতিমতো অন্যায়, পাপ। থাকলো না হয় কিছু অনুভূতি নীরবে। জীবন কেটে যাবে জীবনের মতো, ঠিক কেটে যাবে।